প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে। পর্যবেক্ষণ আপিল বিভাগের। বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব সংস্কার কমিশনের। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল হামাস ও ইসরায়েল। মুক্তি দেওয়া হবে যুদ্ধবন্দীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে 4 সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেন। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে এই বৈঠকে। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি, সংসদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন। 2 কক্ষের স্পিকাররা থাকবেন, ডেপুটি স্পিকাররা থাকবেন, যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন। মনে করেছিলাম যে আমরা একটা নির্বাচন কমিশন নিয়োগ আইন করব, তো আমরা পরবর্তীতে আমাদের উপলব্ধিতে আসলো যে একটা নির্বাচন কমিশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ আইন করা দরকার, যেমন দুদকের আইন আছে এবং সরকারি কর্ম কমিশনের আইন আছে। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। গত 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশন। আমরা আইডেন্টিফাই করেছি 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসাবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে, প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে। সেই জন্য যেরকম প্রণোদনার দরকার, সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি, ইনক্লুডিং হায়ার স্কেল মানে বেতন ভাতার। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশগুলো এখন বড় পরিসরে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে তারেক রহমান সহ দণ্ড পাওয়া সবাইকে খালাস দেওয়া হয়েছে। আপিল বিভাগ বলেছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।
সেই সাথে আপিল করেন কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার আদেশ দেয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া ও বাকি 2 আসামি। লিভ মঞ্জুর করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এতদিন তারা যে বলে এসেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, এ রায় তারই প্রমাণ। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। দুদকের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্রে যা পেয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি আদালতে কথা বলেছেন। যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত, সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সেই সাথে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছর করে সাজা দেয়া হয়। বেগম খালেদা জিয়ার কথিত আত্মসাৎ নিয়ে যে তৎপরতা, তা সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে যে কেউ মনে করতে পারে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর ছিল দুদক এবং বিচার বিভাগ। অথচ যে সময়ে বিচার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেই সময়ের দুর্নীতির বেনিফিশিয়ারি হিসেবে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে গতকাল ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই সময়ের দুর্নীতি নিয়ে তখন দুদকের না ছিল কোনো পদক্ষেপ, না আদালতের ছিল কোনো টু শব্দ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আবারও সংস্কার কমিশনের রিপোর্ট প্রসঙ্গ। যে গতিতে তদন্ত চলছে তাতে আগামী মার্চ মাসেই জুলাই গণহত্যা ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ হবে বলেও আশা করেন তিনি। আর এই বিচারিক প্রক্রিয়ার উপরেই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া না হওয়া নির্ভর করছে বলেও ইঙ্গিত দেন আসিফ নজরুল। রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান 6টি সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো সমন্বয়ের জন্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিষ্কার করেন কিভাবে এই প্রস্তাবনার উপর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে।
এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান। মার্চেই ট্রায়াল শুরু হবে এবং নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ করার আশাবাদ জানান আইন উপদেষ্টা। উঠে আসে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গও। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতিবাদ ও গণতন্ত্র বহাল রেখে 4 মূলনীতির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে গণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। 2018 সালে যারা রাতের ভোটের আয়োজন করেছে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। শুভ মাহফুজের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাবসহ 7 দফা সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকত্ব এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। 2 কক্ষের মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষ হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে হবে নিম্নকক্ষ। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরও 100 জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর হবে। 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে 1 জন বিরোধী দল থেকে মনোনীত হবেন। 1 জন সংসদ সদস্য একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এদিকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিকেলে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই
যে আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় 90% মানুষ, এখানে 46,000 ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে এবং প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছে। আইসিটি আইনে সাজাপ্রাপ্তদের কোনো দলের সদস্য না করা এবং যারা মানবাধিকার লঙ্ঘন ও গুম খুনের সাথে জড়িত তাদেরকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশের কথাও জানিয়েছেন কমিশন প্রধান। আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম খুন তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি দায়বদ্ধ করার কথা বলেছে কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা এবং অনীহার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে রাজধানীর বাংলা মোটরে লিফলেট বিতরণ ও গণসংযোগ সপ্তাহ শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তৎপরতা প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা সরকারকে স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে ঘোষণাপত্র জারি করা দরকার। এ সময় গত 15 দিনে কোনো পক্ষের সাথে সরকারের আলোচনায় না বসা এবং মন্থর গতি ও নির্জীব মনোভাবের নিন্দা জানান বক্তারা। বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য ঘোষণাপত্রে রাখতে হবে। পাশাপাশি এটি যেন আগামীতে সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাক্ষাৎ করতে যাবেন। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে এবং আগামীকালকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এই প্রথম মামলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রাসেল আহমেদ তুহিন সহ মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 124 জনকে। কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন বিএনপির কর্মী তহমুল ইসলাম মাজহারুল। মামলায় আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি ও 2 নম্বরে আছেন শেখ রেহানা। রয়েছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামও। বাদী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় তিনি মামলা করেছেন। মামলায় বলা হয়, ছাত্র জনতার আন্দোলন দমনে দেশ বিদেশে অবস্থান করা আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হতে পারে সেই নির্দেশনা দেন তারা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গ, হাজারো ফিলিস্তিনিকে হত্যার পর শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার পর যুদ্ধ বন্ধ ও বন্দি চুক্তির মুক্তির বিষয়ে একমত হয় ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির খবর জানার পরই গাজার রাস্তায় নেমে পড়ে উচ্ছ্বসিত হাজারো ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবের সড়কে নামে শত শত মানুষের ঢল। 15তম মাসেরও বেশি সময় ধরে গাজায় নৃশংস আগ্রাসন চালিয়ে এই পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। কয়েক দফা চেষ্টার পর অবশেষে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে চূড়ান্ত হল গাজায় যুদ্ধবিরতি।
জাতিগত সংঘাত সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে এনসিটিবির সামনে বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয় অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। হামলাকারীদের পরিচয় যাই হোক, দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। হামলার প্রতিবাদে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। যে কোনো ধরনের মব ভায়োলেন্স যদি সরকার এখানে প্রমোট করে তাহলে উগ্রবাদী অংশগুলো নানানভাবে কিন্তু সেটা সুযোগ গ্রহণ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে? এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায়? দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। যারা এই হামলায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে। এই হামলার পেছনে কারা মদত জুগিয়েছে, কোনো বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আপনারা এই মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। জাতিগত বিভেদ সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তরুণ নেতারা। যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আজকে যে ঘটনা হয়েছে এটা বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। টিউলিপ সিদ্দিকের জায়গায় অর্থনীতি বিষয়ক নতুন মন্ত্রী হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হলে দলের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ায় মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন টিউলিপ। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। এমা রেনল্ডসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইমকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী এমা গত বছর এমপি নির্বাচিত হন। সংবাদ শেষ করব ক্রাউড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে, পর্যবেক্ষণ আপিল বিভাগের। বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব সংস্কার কমিশনের, ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল হামাস ও ইসরায়েল, মুক্তি দেওয়া হবে যুদ্ধবন্দীদের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য